রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্রে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে উপদেষ্টা হাসান আরিফ। রাষ্ট্রীয় শোক পালনে বাংলাদেশ। সব সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানান ব্রিটিশ মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায়, বৃহস্পতিবারের ওই জিজ্ঞাসাবাদের বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতির সামাল দেয়া তার কাজ। অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ। যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। এতে অন্য আসামিরা হলেন SK সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী। ডেপুটি গভর্নর থাকাকালে সুরের বিরুদ্ধে অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ ওঠে। তিনি আলোচিত PK হালদারের সহযোগী ছিলেন বলেও কয়েকজন আসামির জবানবন্দিতে উঠে এসেছে। এর আগে সুর চৌধুরী, তার স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দ করে দুদক। 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন সুর চৌধুরী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সকালে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এদিকে হাসান আরিফের মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গত 20 ডিসেম্বর বেলা 3:30টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।
আবারও ডলারের বাজারে অস্থিরতা। নির্ধারিত দরে খোলা বাজারে মিলছে না বিশ্বের প্রধান এই মুদ্রা। দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। ভ্রমণ বা ব্যবসার কাজে বিদেশ পাড়ি দিতে যাওয়া অনেকে পড়ছেন বিপাকে। রমজানকে সামনে রেখে আমদানি ব্যয় বাড়া, রিজার্ভ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা ও কারসাজির ফলে দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেশা একজন ব্যবসায়ী আরিফ বিল্লাহ ভ্রমণে যেতে চান থাইল্যান্ড। রবিবার হন্য হয়ে কয়েকটি মানি এক্সচেঞ্জ ঘুরেও পেলেন না চাহিদা মতো ডলার। সময় মতো না পেলে অনিশ্চিত হয়ে যেতে পারে বিদেশ যাত্রা। ব্যাংক বলেছে কার্ড এন্ডোর্স করে নিতে হবে, ওদের কাছে ডলার নেই। আর মানি এক্সচেঞ্জের ঊর্ধ্বগতির কারণে তারা বলতেছে তাদের কাছেও ডলার নেই। শুধু আরিফ বিল্লাহ নয়, এমন অনেকেই ব্যাংকে ঘুরেও পাচ্ছেন না ডলার। ব্যাংকে আসলাম কিন্তু কোথাও ডলার না পেয়ে পরে মানি এক্সচেঞ্জের এখানে এসে দেখি যে ওনারা 127 টাকা 30 পয়সা করে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায় ডলার ক্রয় 120 টাকা আর বিক্রয় মূল্য 121 টাকা লেখা আছে। তবে সর্বোচ্চ 127 টাকা 30 পয়সাতেও বিক্রি হচ্ছে। নির্ধারিত দরের বেশি দামে ডলার বিক্রি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ক্রলিং পেগ থেকে বেরিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। এতে দাম বাড়ার আশায় অনেকে হয়তো ডলার ধরে রেখেছেন। ক্রলিং পেগ রেট দেওয়ার মধ্যে আমরা 21 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, তার আগে 19 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। সে সময় লেনদেন হয়েছে, কম বেশি ক্রাইসিস ছিল, সেটাও ওভারকাম করতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে এসে যে অস্থিতিশীল পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এটা সার্বিক। আপনি প্রয়োজনের তুলনায় যদি বেশি নিতে চান তাও তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেবো কোথার থেকে? এটা তো আর আমি না পাইলে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। আগস্টে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তঃব্যাংক ডলারের দাম 120 টাকায় স্থিতিশীল ছিল। তবে রমজানকে সামনে রেখে জুলাই অক্টোবরে বছর ব্যবধানে 1% বেড়েছে আমদানি ব্যয়। এদিকে রিজার্ভের পরিমাণ বাড়াতে ডলার কিনছেন কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবও পড়েছে ডলারের দামে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কনকনে বাতাসে সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সব ধরনের যান চলাচল। হিমেল বাতাস বইছে উত্তরের সব জেলায়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে পাটুরিয়া, দৌলতিয়া নৌ রুটে ব্যাহত হয় ফেরি চলাচল। এক পর্যায়ে চ্যানেলে বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয় ফেরি চলাচল। এতে মাঝ নদীতে 7টি ফেরি আটকা পড়ায় দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী ও চালক। পরে 7.5 ঘন্টা পর স্বাভাবিক হয় ফেরি পারাপার। ঠাকুরগাঁও শিবগঞ্জ কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সালেহীন, ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আজকে বিএনপি সমাবেশ আয়োজন করেছে। যে সমাবেশে এখানে ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নিজ জেলার এই সমাবেশে যোগ দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 2টায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আপনারা জানেন যে গতকালকে পঞ্চগড়ে বোদা উপজেলায় তাদের উপজেলা বিএনপি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে আবার পাশের জেলা ঠাকুরগাঁয়ে এই জনসভার আয়োজন করা হয়েছে। এখানে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুর 2টায় সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে কিছু কিছু মানুষ সমাবেশে আসার চেষ্টা করছেন। তবে এইটা আর কিছুক্ষণ পরে মানুষের ঢল নামবে বলে আমরা জানতে পেরেছি, যেহেতু বাইরে অনেক মানুষ এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলি বাইরে অবস্থান করছে, মাঠের বাইরে, যারা কিছুক্ষণ পরে দলে দলে যোগ দিবেন এই সমাবেশে। আপনারা জানেন যে আগামী এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বা তাদের পরিচালনায় বা সরকারের অধীনে সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা হতে পারে। সেই বিষয়কে কেন্দ্র করেই নির্বাচনের একটি প্রস্তুতি বলা যায় আজকের এই সমাবেশ। এবং একই সঙ্গে যে বিএনপির থেকে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দেওয়া হয়েছে বা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই সংস্কার প্রস্তাবগুলি নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে। এখানে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সেই সংস্কার প্রস্তাবগুলি তিনি তুলে ধরবেন। একই সঙ্গে আগামী নির্বাচনের জন্য একটি প্রস্তুতি বলা যায় আজকের এই সমাবেশ। যে সমাবেশে জেলা বিএনপি, উপজেলা বিএনপি যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশের আয়োজন করেছেন এবং বিশাল একটি মাঠে আসলে এখন পর্যন্ত যদি খালি বলা যায় তবে 2টা সমাবেশের আগে এই মাঠ পরিপূর্ণতা লাভ করবে বলে আমরা জানতে পেরেছি আয়োজকদের মাধ্যমে। এবং 31 দফায় যেসব বিষয়গুলি রয়েছে যে রাষ্ট্র মেরামতের জন্য যেসব বিষয় গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আসলে এখানকার বক্তারা এবং বিএনপি মহাসচিব এবং এখানকার প্রধান অতিথি যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগুলো তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে গতকালকে পঞ্চগড়ে কিন্তু সমাবেশ হয়েছিল সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে
একটা জনসভা করা হয়, যেখানে সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন। বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন। আজকেও এই সমাবেশে সেই বিষয়গুলি কিন্তু উঠে আসবে, যেহেতু বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং চক্রান্ত চলছে। এবং গতকাল কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র তাদের অব্যাহত রয়েছে এবং তিনি সক্রিয় রয়েছেন বাংলাদেশে বিভেদ তৈরি করার জন্য। এবং সেই বিষয়গুলি নিয়ে সতর্ক তিনি করেছিলেন সাধারণ মানুষকে এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে সতর্ক করেছিলেন। আজকেও সেই ধরনের বার্তা এখান থেকে আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের জনসভার সবশেষ খবর। নৌ অগ্নিকাণ্ডের ভয়াবহতায় অর্ধশতাধিক প্রাণহানির পরও ঝালকাঠিতে নির্মাণ হয়নি নৌ ফায়ার স্টেশন। 3 বছরেও প্রস্তাবিত এই স্টেশনটি এখনও কাগজপত্র চালাচালির মধ্যেই যেন সীমাবদ্ধ। এতে ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী। পলাশায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। পাকিস্তান আমল থেকে জ্বালানি তেল কোম্পানির 3টি ডিপো সুগন্ধা নদী পাড়ে ব্যবসা চালিয়ে আসছে। তেল খালাস করে নদীতেই নোঙর করে সব বড় তেলবাহী জাহাজ। 2021 সালের 12 নভেম্বর সুগন্ধা নদীতে সাগর নন্দিনী 3 নামের নোঙর করা তেলবাহী জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। বছর না যেতেই 2021 সালের 24 ডিসেম্বর সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে আগুন লাগে। আর 2023 সালের 1 জুলাই আবারও নোঙর করা তেলবাহী জাহাজ সাগর নন্দিনী 2-এ বিস্ফোরণ হয়। ঝালকাঠি নৌপথে পরপর 3টি অগ্নিকাণ্ডের ঘটনায় দাবি ওঠে একটি নৌ ফায়ার স্টেশন নির্মাণের। শুরু হয় জমি নির্বাচন সহ কাগজপত্র চালাচালির কাজ, কিন্তু গত 3 বছরেও হয়নি কোনো অগ্রগতি। এতে শঙ্কা আর ক্ষোভ সচেতন মহলের। ডিপুর বিভিন্ন রকম তেলের পেট্রোলের জাহাজ ডিজেলের জাহাজ নদীতে থাকে, সেক্ষেত্রে আমাদের এই জায়গা সেফটির জন্য কোনো একটা নৌ ফায়ারের সিস্টেম নাই। অনতিবিলম্বে ঝালকাঠি এই সুগন্ধা নদীর তীরবর্তী স্থানে একটি নৌ ফায়ার স্টেশন যেন স্থাপন করা হয়। নৌ ফায়ার স্টেশন নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করলেও কাজের অগ্রগতির গদ বাঁধা বক্তব্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা ফায়ার সার্ভিসের কর্মকর্তার। ইতিপূর্বে যে আমাদের জমি নির্বাচনের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, রিপোর্ট পাঠানো হয়েছে। ঝালকাঠিতে নৌপথে 3টি অগ্নিকাণ্ডে 59 জনের প্রাণহানি হয়, আহত হয় শতাধিক। সময় সংবাদ, ঝালকাঠি। এবার বাণিজ্যের খবর। ভারতের আদানি নির্ভরতা কমাবে উৎপাদন শুরু করতে যাওয়া পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরোপুরি উৎপাদনে গেলে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও দেখা দিবে না সংকট। অন্যদিকে তেলের ওপর নির্ভরতা কমিয়ে ব্যয় হ্রাস করতেও সহায়তা করবে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি। বিস্তারিত শেখদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরা ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীতে নির্মিত 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসছে শিগগিরই। কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে ব্যাকফিড। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট এবং মে মাসের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানায় কর্তৃপক্ষ। 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ফলে আমরা আশা করছি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 10% বিদ্যুৎ আমাদের আরএনপিএল এর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছে, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হয়, যেখানে প্রতি ইউনিট প্রায় 15 টাকা খরচ হয়। কিন্তু আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ হবে মাত্র 9 টাকা। আর আদানির প্রায় সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার কারণে কেন্দ্রটি উৎপাদনে এলে আদানি নির্ভরশীলতা অনেকটাই কমবে। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আগামী গ্রীষ্মকালে আমাদের লোডশেডিং এর পরিমাণ আমাদের অনেক কমে যাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 5,683 মেগাওয়াট। আরএনপিএলের সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াট। নতুন এই কেন্দ্রটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র হতে মাত্র 2 কিলোমিটার উত্তরে রামনাবাদ নদী তীরে অবস্থিত। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। এজন্য এখানে অধিগ্রহণ করা হয় 950 একর জমি। শেখদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবার ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক।
পলিথিনের বিকল্প তৈরির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক কমাতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত ডেভটন 5.0 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে, তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান তিনি। এ সময় ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি। We dump the plastic bottles which will not decay, which will not decompose in 100 years. People want pollution-free rivers. They demand that our rivers should be made pollution-free. You can control industrial pollution through rigorous monitoring. You can set up your sewage plant and treat your sewage. But what do you do to this 3 to 6 meters of plastic and polythene waste that are lying on the bed of the rivers? বড়দিন ঘিরে উৎসবের রং চট্টগ্রামের গির্জাগুলোতে। নানা আয়োজনের প্রস্তুতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের। যিশুর গোয়ালঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘরই সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে। জমকালো আয়োজনে অভিজাত এবং 5 তারকা হোটেলগুলোরও। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত ফেরদৌস লিপের রিপোর্টে। বর্ণিল সাজে বন্দরনগরীর গির্জাগুলো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা, যেখানে দেখা মিলে যিশুর মনোরম জন্মদৃশ্য। পাশে বর্ণিল সাজে সাজানো ক্রিসমাস ট্রি। বিশ্ব মানবতার কল্যাণ কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা দিয়ে শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। প্রস্তুতি শেষ গির্জাগুলোতে। 24 ডিসেম্বর রাত 9টা এবং রাত 12টায় দুটি মূল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। বড়দিনে আমরা অনেক আনন্দ করি, ফ্রেন্ডসদের সাথে ঘুরি। সকলের মাঝে যেন সৌহার্দ্য আর ভ্রাতৃত্ব গড়ে ওঠে, এমন বার্তা যীশু খ্রিস্টের জন্মোৎসবে। প্রার্থনা নিবেদন করি আমাদের প্রেমময় ঈশ্বরের কাছে এবং তার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করতে চেষ্টা করি। বড়দিন উপলক্ষে ইতিমধ্যে নগরের অভিজাত ও 5 তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল বাতি, সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রিতে। উৎসবের দিন থাকছে জমকালো আয়োজন। বাচ্চাদের এই গেমসগুলোতে গার্ডিয়ানরা নিয়ে আসবেন, প্লাস সান্তা ক্লজ থাকবে। উইনার যারা হবেন সান্তা তাদেরকে গিফট হ্যান্ড ওভার করবেন। চট্টগ্রাম নগরীতে 15টির মতো গির্জা রয়েছে। বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জায় থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের সকল অশান্তি দূর হয়ে শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই পৃথিবী। যীশু খ্রিস্টের দেখানো সত্য ও ন্যায়ের পথে চলুক মানব জাতি। বড়দিনে এমন প্রত্যাশা খ্রিস্টান সম্প্রদায়ের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। বরফের চাদরে ঢেকে গেছে গোটা নিউ ইয়র্ক শহর। কিছু কিছু এলাকায় প্রায় 3 থেকে 4 ইঞ্চি বরফ জমে গেছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানায় 2021 সালের পর এই প্রথম এমন তুষারপাত দেখল শহরটি। চালকদের সাবধানে গাড়ি চালানোর নির্দেশনা জারি করা হয়েছে। শহরটির বাসিন্দারা বরফে ঢাকা শহরে বড়দিন উদযাপনের প্রত্যাশা করছেন, তবে আবহাওয়াবিদরা জানান এমন সম্ভাবনা খুবই কম। আগামী কয়েকদিন বৃষ্টি আর রোদের তাপে বরফ গলে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেখছেন সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। লাল সবুজদের পরের দুটি ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে 24 ও 27 ফেব্রুয়ারি। দুটো ম্যাচে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ফাইনাল হবে 9 মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, এমন প্রশ্ন উঠলে আশার পালে খুব একটা হাওয়া লাগার কথা নয়। কারণ আগামী বছরের শুরুতে এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই লাল সবুজের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজে ওরা হয়েছে হোয়াইট ওয়াশ। সেই স্মৃতি নিয়েই হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বহু নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঠিক করতে পেরেছে পিসিবি। 19 ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। পরের দিনই মাঠে নামবে বাংলাদেশ। শুরুতেই হাইব্রিড মডেলের ফরম্যাটে পড়েছে লাল সবুজ, তাই ভারতের বিপক্ষে শান্তদের এই ম্যাচ হবে দুবাই।
ম্যাচ শেষ করে পরদিন পাকিস্তান চলে যাবে বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে সামলাবে ফিল সিমন্সের দল। এই গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ পাকিস্তান। একই ভেন্যুতে এই ম্যাচটি মাঠে গড়াবে 27 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে ক্রিকেট সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে দুবাই। একই ভেন্যুতে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল 4 মার্চ, তবে এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। শীর্ষ 4-এর প্রথম ম্যাচ যদি ভারত কোয়ালিফাই করে তবে এই খেলা অনুষ্ঠিত হবে দুবাই, আর তা না হলে ম্যাচ হবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল 5 মার্চ। প্রথম ম্যাচে না থাকলেও এই ম্যাচের জন্য আছে রিজার্ভ ডে। বহুল আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা 9 মার্চ লাহোরে, তবে এজন্য অবশ্যই সেমিফাইনালে বাদ পড়তে হবে ভারতকে। আর যদি টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত টিকে যায় তবে ফাইনাল আয়োজনের সুযোগ হারাবে পাকিস্তান। তখন ম্যাচ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। SM ইকবাল, সময় সংবাদ। মিউজিক ফেস্ট দিয়ে আজ শুরু হচ্ছে 11তম BPL এর আনুষ্ঠানিক উন্মাদনা। পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। একই সঙ্গে থাকবেন দেশীয় মাইলস, অ্যাভয়েড রাফা, জেফার, মুজা, হান্নান ও সঞ্জয়। 30 ডিসেম্বর মাঠে গড়াবে এবারের BPL। নতুন বাংলাদেশে প্রথম BPL, চারিদিকে নতুনত্বের উৎসব, পরিবর্তনের ছোঁয়া সবকিছুতে যা লেগেছে BPLও। এর মধ্য দিয়ে ক্রিকেটের দিন বদলের চেষ্টা। সাজানো হয়েছে মঞ্চ, চারিদিকে লাগানো হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকে জাঁকজমকপূর্ণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়েছে বেশ কিছু উদ্যোগ। থিম সং, মাস্কট উন্মোচনের পর এবার মিউজিক ফেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে BPL উন্মাদনা। 30 ডিসেম্বর পর্দা উঠবে BPL এর 11তম আসরের। 7 দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 2025 সালের 7 ফেব্রুয়ারি। মাঠের খেলা শুরুর আগেই BPL-কে ভিন্নভাবে আয়োজনের কথা বলে রেখেছিলেন BCB সভাপতি, যার শুরুটা হচ্ছে মিউজিক ফেস্টের উৎসব মুখর অনুষ্ঠান দিয়ে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানি রাহাত ফতেহ আলী খান মঞ্চ মাতাবেন হোম অফ ক্রিকেটের। সেই কনসার্টকে সফল করতে BCBর নিরলস পরিশ্রম। মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিনভাবে। শেষ মুহূর্তে ধোঁয়া মোছার কাজ করছেন কর্মীরা। দর্শকদের বসার স্থান প্রস্তুত করা হয়েছে সঙ্গীত পরিবেশনের স্টেজও। রাহাত ফতেহ আলী খান ছাড়াও হোম অফ ক্রিকেট মাতাবেন দেশীয় মাইলস, অ্যাভয়েড রাফা, জেফার, মুজা, হান্নান ও সঞ্জয়। দুপুর 2:30 থেকে খোলা হবে স্টেডিয়ামের গেট, আর কনসার্ট শুরু হবে বিকেল 4:30টায়। BPL উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দিতে কমানো হয়েছে টিকিটের মূল্য। প্লাটিনাম সর্বোচ্চ 8,000 টাকা, গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1,500 এবং জুয়েল ও মোস্তাক স্ট্যান্ড 500 করে ধরা হয়েছে। মূল্য কমানোর পর এরই মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট। ঢাকার পর একই ধারায় 25 ফেব্রুয়ারি চট্টগ্রাম এবং 27 ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট। এরপর 30 ডিসেম্বর থেকে শুরু হবে BPL এর মাঠের উত্তাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্রে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে উপদেষ্টা হাসান আরিফ। রাষ্ট্রীয় শোক পালনে বাংলাদেশ। সব সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।